সকাল থেকে বিয়ের বাড়ির আয়োজন জমে উঠছে। আকাশে রোদ উঠছে, স্বর্ণালী আলো ছড়িয়ে চারিদিকে প্যান্ডেলে সাজানো শব্দ। রান্নাঘর থেকে মশলার গন্ধে ভেসে আসছে, হলুদ থালায় গোলাপি মিষ্টি গন্ধ। সব মিলিয়ে উৎসবের আবহ। কিন্তু এই আনন্দের পিছনে চলছে আরেকটা বড় আয়োজন, যেটা এখনো কাউকে জানানো হয়নি। আজ কৃষ আর পুষ্পর গায়ে হলুদ আর মেহেদি, কাল তাদের বিয়ে। কিন্তু এর আড়ালে একটা গুপ্ত পরিকল্পনা করে রেখেছে কৃষ আর আয়ান, যেটা জানলে হয়তো বাড়ির সবাই হতবাক হয়ে যাবেন। আত্মীয় স্বজনরা ইতিমধ্যে আসতে শুরু করছে। কেউ সাজসজ্জা ঠিকঠাক হচ্ছে কিনা দেখছে, কেউ রান্নাঘরে চেঁচামেচি। নাজুক ব্যাপার তো, খাবারের স্বাদ যদি এক চুলো এদিক ওদিক হয়। কৃষ বিছানায় উবুর হয়ে শুয়ে গভীর ঘুমে ডুবে আছে। চাদরটা কোমর পর্যন্ত ঢেকে রেখেছে, উপরের অংশটা খোলা। মজবুত বুকটা নিঃশ্বাসের সাথে ধীরে ধীরে উঠছে নামছে। আয়ান ঠিক তার পাশে, হাত পা ছড়িয়ে পড়ে আছে। তার একটা পা তো আবার কৃষের গায়ের উপর তুলে রাখা। গতকাল পরিকল্পনা করতে করতে কখন যে দুজনে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। আজ শুরু হচ্ছে তাদের গোপন গবেষণার বাস্তবায়ন। হঠাৎ কৃষের ফোনটা জোরে বাজতে শুরু করলো। কৃষ ঘুমের ঘোরে মুখটা কুঁচকে হাত বাড়িয়ে ফোনটা নিল। কৃষ, কিরে শালা, কণ্ঠে বিরক্তির, চোখ আধখোলা। অপর পাশ থেকে উত্তর এলো, তোর বউরে শালা। রুহির কণ্ঠস্বর শুনতে কৃষের ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলে গেল, ঘুম উড়ে গেল। কৃষ, কী ব্যাপার বউ, সকাল সকাল আগুন লেগেছে দেখছি, আমি কি ঘি গিয়ে নিয়ে যাব? রুহি কম যায় না, তাৎক্ষণিক জবাব দেয়, না একদমই না। আসলে আপনার রেডিওটা আপনার কাছেই রাখতে চাই, 10 মিনিটের মধ্যে ওকে আপনার কাছে দিয়ে যাব। কৃষ কপাল কুঁচকে উঠে বলল, এখানে? কিন্তু তার কথা শেষ করার আগে রুহি ফোন কেটে দিল। কৃষ হাই তুলতে তুলতে আয়নের দিকে তাকায়, বিরক্ত মুখে তাকিয়ে বলে, শালা আমার গায়ের উপর পা তুলে মরার মতো ঘুমাস। বলে সে আয়নের পা ধরে এক ঝটকা নিচে নামিয়ে আনে। আয়ন ব্যথায় মুখ বিকৃত করে উঠে বসল, ভাই হাত না লোহা, এভাবে ফেলার কেছে, একটু পা তো তুলেইছি। কৃষ বুক ফুলিয়ে চুলে হাত চালিয়ে বলে, তুলবি না, আমার বউয়ের অধিকার আছে শুধু আমার উপর পা তোলা। এই কথা বলে সে বাথরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। আয়ান হতবাক হয়ে কয়েক সেকেন্ড কিসের দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, আমারও তো বউ আছে, আমি কদিন পর এরকমও বলবো ওর মতো। এটা বলে উল্টো হয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লো। 5 মিনিট পর কৃষ বাথরুম থেকে বেরিয়ে পরনের নীল শার্ট, কালো প্যান্ট, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করে নিতে নিতে কক্ষের দরজাটা খুলে সোজা বেরিয়ে গেল। কৃষ বেরিয়ে যাওয়ার পরে পুষ্প চুপি চুপি ধীরে ধীরে কৃষের রুমের দরজার কাছে এলো। এদিক সেদিক তাকিয়ে যখন কাউকে দেখল না, তখন আস্তে করে দরজা ঠেলে ঘরে ঢুকে গেল। বিছানায় চাদর মুড়ে শুয়ে থাকা আয়ানকে দেখেই পুষ্প ভাবল কৃষ ঘুমাচ্ছে। সে গুটি গুটি পায়ে গিয়ে আয়নের পাশে উঠে বসলো। হঠাৎ করে চাদরের উপর দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়নের চোখ তো সবে লেগে আসছিল। সে আচমকা আলিঙ্গনে ধরপড় করে চোখ খুলে তাকায়। কিছুক্ষণের মধ্যে সে বুঝে গেল এটা পুষ্প। পুষ্প চোখ বন্ধ করে বলে যেতে লাগলো, আমি জানতাম আপনি যতই আমাকে ইগনোর করুন না কেন, আপনিই আমাকে ভালোবাসেন। আগে যখন বাইরে ছিলেন সব সময় আমার সাথে কথা বলতেন, খালি বলতেন, একবার আসতে দে, তারপর তোকে বিয়ে করব, আমার রাজ্যের রানী বানাবো। কিন্তু এখানে আসার পর আপনি আমার সাথে কথা বলতেন না। আমার খুব রাগ হতো, ভাবতাম আপনি আর আমায় ভালোবাসেন না। কিন্তু কাল যখন আপনি বিয়ের জন্য মেনে নিলেন, আমি বুঝে গেছি আসলে আপনি আমাকে ভালোবাসেন। আয়ন মনে মনে, পাগলি আমার, তুই যাকে ভালোবাসিস সে আর এই পৃথিবীতে নেই। কিন্তু তুই ভাবিস না আমি তোকে আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব। পুষ্প আরও জোরে আয়নকে জড়িয়ে ধরে, এত কাছে যে পুষ্পর গরম নিঃশ্বাস আয়নের গায়ে লেগেছে। আয়ন নিজের সংযম ভেঙে যাওয়ার উপক্রম। নিজেকে সামলাতে না পেরে আয়ন হঠাৎ পুষ্পকে চেপে ধরে উল্টো খাটে ফেলে দেয়। পুষ্প মুখে লজ্জায় টকটক করে, মুখ কুঁচকে চোখ বন্ধ করে আয়নকে আঁকড়ে ধরে। সে ভাবছিল কিস তাকে জড়িয়ে ধরছে। আয়ন তার গলার কাছে মুখ গুজে গভীর নিঃশ্বাস ফেলে কিন্তু কিছু বলে না। পুষ্প শিউরে উঠে ফিসফিস করে বলে, একটা কিস করবেন আমাকে প্লিজ? কথাটা শোনার পর আয়নের নিঃশ্বাস আরো ভারী হয়ে ওঠে। সে মুখ তুলেই তাকালো পুষ্পর দিকে। হলুদ শাড়ি পরাটা মেয়েটা এখনো সাজেনি, তবে এতটাই সুন্দর লাগছে তাকে, যেন আল্লাহ তাকে নিজের হাতে সময় নিয়ে গড়েছেন। পুষ্প চোখে এখনো ভয় করে আছে। ভয় আর লজ্জায় তার গাল লাল হয়ে উঠছে। আয়ন ধীরে ধীরে নিজের তার ঠোঁটের দিকে নিয়ে দেয়। এক নিঃশ্বাসে দূরত্বের মাঝে মুহূর্তটা ধরে রাখলো। আয়ন মুখ এগিয়ে আনতেই
তার নিঃশ্বাস পুষ্পের গালে নরম হওয়াতে মতো লাগলো। পুষ্প আঙ্গুলগুলো আয়নের শার্ট মুঠো করে ধরল। সে আর নিজেকে শান্ত রাখতে পারছিল না। এক মুহূর্ত নিঃশ্বাস আটকে থাকলো। তখনই আয়ান পুষ্পের নরম আলতো করে ছুঁয়ে দিল। তারপর একটু টুকরো কাপা পুষ্প নিজের ঠোঁটে রেখে দিল। সময় থেমে গেল। শুধু হৃদস্পন্দন বেজে উঠল দুজনের, ধুপ 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 ধুপ। পুষ্পর চোখ বন্ধ, ঠোঁট দুটো সামান্য কাঁপছে, শ্বাস দ্রুত। তার বুকের ভেতর যেন ডাক বাজছে। চুমুটার প্রথম স্পর্শে পুষ্পর সমগ্র দেহ কাঁপিয়ে উঠল। মনে হলো তার হৃদয় গলা ডিঙিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আয়ান ধীরে ধীরে নিচে আরো গভীরে। কেউ যেন সময়কে থামিয়ে দিছে। কিছুক্ষণের জন্য বিশ্বে কোনো আওয়াজ নেই, শুধু শ্বাসের ঘনত্ব আর ভালোবাসার কাঁপা কাঁপা ছোঁয়া। আয়ান চোখ খুলে তাকালো। পুষ্প এখনো চোখ বন্ধ করে, লজ্জায় গাল লাল হয়ে গেছে। ঠোঁট তার স্পর্শ রয়ে গেছে এখনো। আয়ান হঠাৎ নিজের অবস্থান বুঝে অসম্ভব অস্থির হয়ে উঠল। সে দ্রুত সরে গিয়ে বসে পড়ে, নয়তো অনেক বড় কিছু হয়ে যাবে। পুষ্প তাড়াতাড়ি চাদরের উপর হাত ঠেলে উঠে বসে। তারপর নিজের ঠোঁট কামড়ে মাথা নিচু করল। এক সেকেন্ড সেখানে থাকতে সাহস হলো না। চোখ তুলতে না, পিছনে তাকিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল লজ্জায়। তার পায়ের শব্দ যেন আয়নের হৃদয়ে তীর হয়ে বিঁধল। দরজাটা ঠাস করে বন্ধ হওয়ার শব্দে ঘরটা আরো নিস্তব্ধ হয়ে গেল। আয়ন শুধু বসে রইল, এক হাতে ঠোঁট, মুখে মৃদু হাসি। কিস বাড়ি থেকে বেরিয়ে একটু এগোতে রুহি গাড়ি এসে তার সামনে থামে। গাড়ি থামতেই মুস্কান দৌড়ে এসে তার ছোট হাতগুলো কৃষের দিকে এগিয়ে যায়। কৃষ হেসে তাকে কোলে তুলে নেয়। তার চোখে ভালোবাসা ঝলমল করছে। আই লাভ ইউ আব্বু। কৃষ হেসে উত্তর দেয়, আই লাভ ইউ টু আমার বাচ্চা। ঠিক সেই সময় রুহি গাড়ি থেকে নামতে নামতে বলল, আপনার রেডিও পার্সেল করে দিয়েছি, এবার আসি, আমার অনেক কাজ আছে। ক্রিস ধীরে ধীরে মুস্কানকে কোলে নিয়ে রুহির দিকে এগিয়ে যায়। ক্রিস নিজের খেয়াল রাখবে, আর কোনো দরকার হলে আমাকে কল করবে। রুহি মাথা নাড়ে। তার চোখে একটা মিষ্টি মিশ্রণ ফুটে ওঠে। ক্রিস মুস্কানকে গাড়ির উপর বসিয়ে দিয়ে বলে, মুসু শোনা, একটু চোখ বন্ধ করো। মুস্কান, ও আব্বু, এত রাস্তায় এত ক্রিস, জাস্ট 5 মিনিট মুসু শোনা, তোমার আম্মুকে শুধু দেখবো। ক্রিস চোখ ও বাপু, আর কি? মুস্কান চোখ বন্ধ করতে ক্রিস ধীরে ধীরে রুহির দিকে এগোয়। রুহির হাত টেনে ধরে আর মুহূর্তের মধ্যে মিলিয়ে দেয়। হঠাৎ এরকম হয়তো রুহি হতভম্ব হয়ে যায়। রাস্তার আশেপাশে কিছু মানুষ চলাচল করছে, অবাক হয়ে তাদেরকে দেখছে, কিন্তু ক্রিসকে সেদিকে নজর নেই। রুহি লজ্জায় ঠেলে দিয়ে ক্রিসকে সরিয়ে দেয়। কি করছেন, লোক দেখছে। ক্রিস হেসে বলে, এখনো 2 মিনিট বাকি আছে বাটারফ্লাই। সে আবার ধীরে ধীরে মনে হয় এই মুহূর্তটা থেমে গেছে, সময় নিজে শিথিল হয়ে যায়। এই ছোট্ট প্রেমের মুহূর্তে তাদের তিনজনের পৃথিবী একটিমাত্র ভালোবাসার আবরণকে ঢেকে গেছে। মুস্কান, আব্বু, টাইম আপ, তোমাদের রোমান্স শেষ হলে চোখ খুলবো। ক্রিস হেসে সরে এসে বলে, আমারও কাজ শেষ, চলো মুসু, আমরা বাড়ি যাই। এই মহিলা খুব খারাপ, আমাকে খালি লোভ দেখায়। রুই ভুরু টেনে বলে, তাই না? মুস্কানের কণ্ঠে একটা ছোট্ট উত্তেজনা নিয়ে বলে, একদম, চলো আব্বু। ক্রিস এসে মুস্কানকে কোলে তুলে নেয়। রুহি কিছুটা লজ্জায় তাকিয়ে থাকে, তারপর গাড়িতে উঠতে উঠতে, ঠিক আছে, আমি গেলাম মুসুর আব্বু। গাড়ি চলতে শুরু হয় আর রুহি ধীরে ধীরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। আজ ক্রিস ও পুষ্পা বিয়ে উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে পুরো বাড়ি। উঠোন থেকে শুরু করে ছাদের কার্নিশ পর্যন্ত সর্বত্র রং বেরঙের ফেভারিট যেন তারার শাড়ি নেমে এসছে এই বাড়িতে। চারিদিকে গোলাপ, রজনীগন্ধা গন্ধে বাতাস যেন আজও যেন প্রেমে মাতাল। বাড়ির প্রতিটি কোণ সেজেছে প্রাসাদের মতো। দরজায় বেলুন আর তোড়া, আলোয় ঝিলমিল র্যাপিং পেপার, আর মঞ্চে যেন লাল মখমলে পর্দা। আজ বাধা পড়বে দুটো মন, দুটো জীবন। একদিকে ঘরের ভিতর আয়নার সামনে বসে আছে পুষ্প, গায়ে তার খয়েরি রঙের নরম কাতান বেনারসি, রূপালি ও সোনালি জরি যেন ঠিকটে পড়ছে চারিদিকে। মুখে মাত্র মেকআপ, এতেই যেন সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিচ্ছে। কাজল রেখায় আরও গভীর উঠেছে চোখ দুটো, ঠোঁটে লাল লিপস্টিক, গলায় ভারী গহনা, পুরোপুরি রাজকন্যা লাগছে তাকে। পুষ্পকে ঘিরে রয়েছে বাড়ির সব মেয়েরা। কেউ তার গায়ে ওড়না ঠিক করছে, কেউ গয়না মিলিয়ে দিচ্ছে, কেউ বা
মুখে হাসি নিয়ে। আজ আমাদের পুষ্প কী রূপে ফুটেছে, পুরো রানী লাগছে। পুষ্প চোখে মুখে একটু নার্ভাসনেস, একটু লজ্জা, আর অনেকখানি স্বপ্ন। আর শুধু একটা বিয়ে না, আজ জন্ম দিবে এক নতুন গল্প, নতুন সংসার। ক্রিস নিজের ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। বাইরে বিয়ের কোলাহল, সব কিছু চললো, তার মন যেন কাজে আটকেছে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়লো আয়ন। ক্রিস ভুরুকুচকে বলল, ক্রিস কিরে, ও এখনো রেডি হসনি? আয়ন, ভাই আমার টেনশন হচ্ছে। পুষ্প আদৌ আমাকে বিয়ে করবে তো? ক্রিস উত্তর না দিয়ে ল্যাপটপে কিছু একটা দেখতে থাকে। আয়ন যেন কথার জবাব না পেয়ে বেকুল হয়ে পড়লে, কিছু বল ভাই। সরি। ক্রিস ল্যাপটপের স্ক্রিনে চোখ না সরিয়ে উত্তর দিলেন, না করলে জোর করে করবে, প্রবলেম কোথায়? আয়ন অবাকে, মানে এত লোকের সামনে ওকে জোর করে বিয়ে করবো? এবার বিরক্ত হয়ে ক্রিস ল্যাপটপ বন্ধ করে আয়নের দিকে তাকায়। আমি কি তোকে এত লোকের সামনে বাসর করতে বলছি? আয়নের মাথা নেড়ে চুপচাপ বসে রইল, বোঝার মতো নড়াচড়ে যথেষ্ট। ক্রিস, তাহলে ভালোবাসিস? বিয়ে করে নি, যদি জোর করতে হয় করবি, দুদিন রেগে থাকবে, তারপর ঠিক পথে চলে আসবে। আয়ন হাঁপ ছেড়ে বিদ্রুপ শুরু বলল, কত সুন্দর ভাবনা তোর। ক্রিস হেসে কাঁধে চাপড়ে দিয়ে বলল, বাজে না বকে রেডি হওয়া, আর একটু পরে খেলা শুরু হবে। আয়ন বিরক্ত ভঙ্গিতে চোখ পাকালো, কিন্তু ভেতরে কোনো অজেনা উত্তেজনা, কারণ আজ তার জীবনের সবচেয়ে বড় দিন। ক্রিস নিজ হাতে আয়নের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে। বিয়ের উত্তেজনায় আয়নের হাত কাঁপছে, কিন্তু ক্রিস তাকে সাহায্য করছে। পাঞ্জাবি ঠিকঠাক করে দেওয়ার পর ক্রিস আয়নের মাথায় ফুলের সেহরা পরিয়ে দিল। সেরা নরম ফুলের আয়নের চোখের সামনে দুলছে, যেন স্বপ্নের দরজায় দাঁড়িয়েছে। আয়ন, ভাই এটা কেন পড়াচ্ছিস? ক্রিস, তোর মুখ দেখে স্বেচ্ছায় কোনো মেয়ে বিয়ে করবি না তাই। সব ঠিক হয়ে গেল। ক্রিসের মোবাইল বের করে দ্রুত কল লাগালো। ক্রিস, বাটারফ্লাই একটু রুমে এসো। কিছুক্ষণ পরে রুই দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঢুকতেই ক্রিস দ্রুত দরজা বন্ধ করে দিল। ক্রিস গম্ভীর কণ্ঠে জানতেছিল, কেউ তোমার সন্দেহ করে থেকো? ক্রিস আত্মবিশ্বাসী মুখে, একদমই না, আমি বলছি আমি আপনার অনেক পুরনো বন্ধু। ক্রিস হালকা হেসে মাথা নাড়ল, গুড। এবার আয়নকে নিয়ে যাও, শুধু দেখবে ওর মুখ থেকে সেহরাটা যেন না সরে। বলবে ক্রিসের অনেক ইচ্ছে ছিল এভাবে সেহরা পরে বিয়ে করে, তাই আর কি। রুই মাথা বলে, হ্যাঁ বুঝছি। আয়ন নিজের হাত মুঠো করে ফিসফিস করে বলেছে, ভাই আমার নার্ভাস লাগছে। ক্রিস আয়নের কাজ জড়িয়ে শক্ত করে বলে, ভয় পাস না, আমি আছি। আয়নের বুকের ভিতরে ধুকপুক করছে, আর কিন্তু ক্রিস পাশে আছে, এটাই তার সবচেয়ে বড় সাহস। রুই আয়নের হাত ধরে তাকে নিয়ে এলো বিয়ের মঞ্চে। মঞ্চের মাঝখানে বরের জন্য সাজানো হয়েছিল। আয়নকে বসানো হলো। চেহারার ফুলগুলো তার মুখের সামনে হালকা দুলছে। মাঝে মাঝে কিছু আত্মীয় কৌতূহল ভরা চোখে বলল, বাবা বর সেহারা পড়েছে, এটা তো খুব কম দেখা যায়। রুই মুচকে উত্তর দিল, আসলে ক্রিসের অনেক ইচ্ছে ছিল বিয়ের দিন সেহারা পড়বে। ফুপা গলা খাঁকড়ে দিয়ে বলে উঠল, আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। সবাই শান্ত হয়ে বসে। ইমাম সাহেব এগিয়ে আসে। মুসলিম রীতি অনুযায়ী নিকাহ শুরু হয়। ইমাম সাহেব কোরআন আয়াত তেলাওয়াত শুরু করেন। সবাই মাথা নত করে শুনলেন। তারপর ইমাম সাহেব বলেন, আয়া। হঠাৎ জোরে মাইকের শব্দ গেল। মাইকের ভাইব্রেশন থেমে গেল। সবাই কিছু বুঝতে পারল না। ইমাম সাহেব আবারও উচ্চারণ করে, আয়া। মাইকের আওয়াজ আবার বাড়ল, তারপর থেমে গেল। কিসের ভেতর থেকে সাউন্ড সিস্টেম এমনভাবে নিয়ন্ত্রণ করছে, ইমাম সাহেব, আপনি কি পুষ্পকে নিজের স্ত্রী হিসেবে কবুল করছেন? শেয়ারের আড়াল থেকে আয়ন গম্ভীর ও স্পষ্ট কণ্ঠে বলে, কবুল। একবার নয়, মুসলিম রীতি অনুযায়ী 3বার বলো, কবুল কবুল কবুল। তারপরে একইভাবে পুষ্পের কণ্ঠে শোনা গেল, লজ্জা মেশালো কাঁপা, আমি কবুল করলাম 3বার। সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব দোয়া পড়ে দেন দুজনের মাঝে। ফুলে ভরা রাতের আলো, সব মিলে এক অপূর্ব মুহূর্ত। বিয়ে শেষ হতে পুষ্পের কাজিনরা বড় আয়নার সামনে ধরল। সবার চোখ সরাসরি পুষ্প আর আয়নের দিকে। পুষ্প লজ্জায় মুখ নিচু করে রাখলো। ঠিক সেই মুহূর্তে কাজিনরা আয়নের দিকে তাকে জিজ্ঞেস করলো, এই আয়ন, কি দেখছেন? এই আয়নায় কি দেখছেন জিজু? আয়ন হেসে উত্তর দিল, আমার জীবন সঙ্গীকে। তারপর কাজিনরা পুষ্পের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পুষ্প তুমি কি কিছু দেখতে পাচ্ছ? পুষ্প লাজুক মুখ তুলল, কিন্তু আবার বলার আগে তার চোখের সামনে চেহারা আড়াল থেকে এক মুহূর্তের জন্য আয়নের মুখ প্রকাশে এলো। পুষ্প চিৎকার করে উঠল, না, এই বিয়ে হতে পারে না। পুষ্পের সেই বিকট চিৎকারে আলোর ঝলক, সবার হাসি সব থেমে গেল। পুষ্পের বাবা মা দৌড়ে এলো তার দিকে। আত্মীয় স্বজনরা সব ভিড় করে দাঁড়ালো মঞ্চের দিকে। মুহূর্তের মধ্যে উৎসব থেকে ঝড় বয়ে গেল। পুষ্পা হাঁপাতে হাঁপাতে কাঁদতে কিন্তু, আব্বু উনি কৃষ্ণ নয়, উনি আয়ান।
তার বাবা মা একে অপরের দিকে অবাক হয়ে তাকান। শরীরে শীতল স্রোত বয়ে গেল তাদের মাঝে। চারিদিকে ফিসফিস। আয়ান, এই তো কৃষির বন্ধু, মাঝে মাঝে বাড়িতে আসে। তাহলে কৃষ কোথায়? এটা কি প্রতারণা? রুই হালকা ইশারা করতে আয়ন একটানে সেরা খুলে ফেলল, যেন মুখোশ পড়ে গেলে এক মুহূর্তে সবাই হতভম্ব। চোখ বড়, মুখ বর যে কৃষ্ণয় তার সামনে, সবার সামনে। পুষ্পের দৃষ্টি অগ্নিশিখার মতো জ্বলে উঠল, তার বুকে আগুন জ্বলতে। সে আয়নার দিকে ঝাঁপিয়ে গিয়ে তার পাঞ্জাবির কলার ধরল। পুষ্প, আপনি এতটা নিজ আর নোংরা জানতাম না। ছি, কেন এমন করলেন আমার সাথে বলুন? আয়ন থম মেরে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়, মুখে পুরে বলার সাহস নেই। হঠাৎ রুই এগিয়ে এসে উচ্চস্বরে বলে, কারণ তুমি যাকে বিয়ে করার স্বপ্ন দেখছো তার বউ আছে, সাথে একটা বাচ্চা। শব্দটা যেন বাসের মতো পড়লো সবার মাথায়। সবাই জানতো এই বাড়ির ছেলে কৃষ আহমেদ সিদ্দিকী। সেই ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করছে, দারুণ সেটা। কয়েক মাস আগে দেশে ফিরছে, আর ছোটবেলা থেকে তার সাথে পুষ্পের বিয়ে ঠিক। ফুপি রেগে গিয়ে চিৎকার করে বলল, এই মেয়ে বলছো কি? আমাদের কৃষ এরকম কিছু করতে পারে না। পুষ্প কাঁপা কাঁপা বললেন, কে আপনি? এসব মিথ্যে বলার সাহস পেলেন কোত্থেকে? রুহি তার চোখের দিকে তাকে চোখ রেখে বলল, আমি কিসের লিগ্যাল ওয়েব, আর আমাদের একটা বেবি আছে। বাড়ির সকলে বুক কেঁপে উঠল, চারপাশে মানুষ বলাবলি করতে লাগলো। পুষ্পের দেহ থরথর করে কাঁপতে লাগলো, তার মাথা ঝিম ধরছে, হাত পা কাঁপতে লাগলো। এই একটা বাক্য, তার মুখ, সুখ, সব স্বপ্ন, সব গর্ব মাটি পড়ে চূর্ণ বিচূর্ণ করে। পুষ্প, মিথ্যে, মিথ্যে বলছেন আপনি। আমার কৃষ শুধু আমাকেই ভালোবাসে, উনি এরকম হতে পারে না। হঠাৎ শীতল গলা শোনা গেল পিছন থেকে, তোমাকে, তোমার কৃষ এই পৃথিবীতে নেই, সে মারা গেছে 5 বছর আগে। এই মুহূর্ত একটা গর্জে ওঠা কণ্ঠস্বর পুরো হলরুম কাঁপিয়ে দিল। ঝড় নেমে এলো মুহূর্তে। পুষ্প হাঁটু গেড়ে পড়ে গেল, কান্নায় অস্পষ্ট হয়ে গেল চোখের দৃষ্টি। সবাই তাকালো পিছনে, কৃষ লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে, দৃষ্টিতে আগুন। তার পথ স্পষ্ট শব্দ মঞ্চের প্রতিটি ইঞ্চিকে কাঁপিয়ে তুলছে। সবার চোখ এখন তার দিকে, কারণ সত্য এখন ঠিক কৃষ বলে দিবে। কে সোজা মঞ্চে উঠে গেল, তার চোখে রাগ, গলায় কঠিন দৃঢ়তা। মাইক্রোফোনটা হাতে নিয়ে সে গর্জে উঠল, পুরো বিয়েবাড়ি এখনও পুলিশ ফোর্স দিয়ে ঘেরা আছে, কেউ পালানোর বৃথা চেষ্টা করবে না। শব্দটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল, সবাই আতঙ্কে ডাম্বায় তাকাতে লাগলো। দূর থেকে দেখা যাচ্ছিল চারপাশে দাঁড়িয়ে আছে অনেক পুলিশ, হাত অস্ত্র হাতে প্রস্তুত। ফুপু ভয়ে কাঁপা কণ্ঠে বলছে, এসব কি কৃষ হচ্ছে? কৃষ ঠান্ডা চোখে তাকালো, বলল, একটু ধৈর্য ধরুন। ফুপা আর ফুপি দুজনের শরীর ভয়ে ভিজে উঠল, আর পুষ্পের উপর দাঁড়িয়ে পুষ্প পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। কৃষ মাইকে সরাসরি পুষ্পকে উদ্দেশ্য করে বলল, পুষ্প, তুমি যাকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছো, যার নাম মুখে নিয়ে ঘুমাও, যাকে ভালোবেসে জীবন কাটানোর স্বপ্ন দেখছো, সে আমি নই। হলের সবাই হতবাক, পুষ্পের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কৃষ কথাটা চালিয়ে গেল, সে হচ্ছে কৃষ আহমেদ সিদ্দিকী, আর আমি হচ্ছে ইন্সপেক্টর কৃষ খান। বজ্রপাতের মতো নেমে এলো বাক্যগুলো। পুষ্পের মুখ শুকিয়ে গেল, চোখ ছলছল, সে কিছুই বুঝতে পারছে না। কৃষ আবার বড় শুরু হলো, তুমি তোমার কৃষকে দেখেছিলে ছোটবেলায়। এই বয়সে না চিনতে পারাটাই স্বাভাবিক, কিন্তু তোমার আব্বু আম্মু কৃষকে চিনতেন না। তাহলে তারা আমাকে কেন এবার ছেলে হিসাবে স্বীকার করলেন? কারণ তারা নিজেরা নিজেদের স্বীকারোক্তি দিতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যেত সেই ভয়ে। কৃষ মাইকের উপর হাতের গ্রিপ আরও শক্ত করলো, জিজ্ঞাসা করো কেন? মঞ্চের অস্থিরতা ছড়িয়ে পড়ল। পুষ্প অবিশ্বাসের চোখে তার মা বাবার দিকে ফিসফিস করে বলে উঠল, মা, উনি এসব কি বলছেন? এসব কি সত্যি? তার মা আতঙ্কে উঠে কেঁপে গেলেন, চোখে পানি জমে এসেছিল। সবার মধ্যে নিস্তব্ধতা, শুধু হৃদস্পন্দনের শব্দ শোনা যায়। পুষ্পর আম্মু ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মুখেও কথা আটকে গেছে, কিছু বলতে পারছে না। কেশ হাত তুলিয়ে থামিয়ে দিয়ে বলে, থাক, আমিই বলছি। সে পুষ্পের দিকে তাকিয়ে ধীরে ধীরে সত্যিটা খুলে বলে, তোমার কৃষ খুব ছোটবেলায় বাবা মাকে হারায়, এটা এখানে সবাই জানেন। আর যেহেতু বাবা মা নেই, তাদের সমস্ত সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী ছিল এই কৃষ নিজে। হলঘরে আবার চাপা ফিসফিস। কৃষ আর একটু কঠোর গলায় বলে, কিন্তু তোমার আম্মু সেটা মানতে পারেনি। এই সম্পত্তি ভাগ হতে দেবেন না, এই লোভে তিনি শুধু পরিকল্পনা করেন। পুষ্পের আম্মু কাঁপতে কাঁপতে মাথা নিচু করে বলে, কৃষকে দত্তক নেওয়ার নাম করে আসলে তাকে লুকিয়ে ফেলেন, তাকে সম্পত্তি থেকে দূরে রাখার জন্য বিদেশে পাঠিয়ে দেয়। সবার চোখ বড় হয়ে যায়।
ক্রিস এবার পুষ্পের চোখের দিকে তাকিয়ে বলে, ক্রিস তোমাকে ভীষণ পছন্দ করতো, আর ক্রিসের আম্মু তোমাকে ভীষণ পছন্দ হয়েছিল। সেই কারণে বড়রা ছোটবেলায় তোমাদের বিয়ে দিয়ে দেন, কিন্তু তোমার আব্বু সেটা মানতে পারেনি। পুষ্পর চোখ ভিজে উঠল। হঠাৎ ক্রিস থামলো। সে পুষ্পর আব্বুর দিকে তাকিয়ে ঠান্ডা বলল, ক্রিস সরি, উনি তো তোমার নিজের নয়, সৎ বাবা। হঠাৎ একটা নিস্তব্ধ বিস্ফোরণ উঠল। পুষ্পের মাথায় আঘাতের মতো লাগে। তার পা কেঁপে উঠল। সে ধীরে ধীরে তাকায় তার সেই আব্বুর দিকে, যার চোখে এখনো ভয়, অপরাধবোধ আর লজ্জাশ্রু। পুষ্প কাঁপা গলা বলে, আপনি আপনি আমার কে? কেউ কোনো শব্দ করল না। চারিদিকে নিস্তব্ধতা। সবার সামনে ক্রিস মাইকে দাঁড়িয়ে আবার পড়া শুরু করলো, হ্যাঁ ঠিকই শুনছে, উনি তোমার সৎ বাবা, নিজের বাবা নন। পুষ্প শূন্য চোখে তাকিয়ে রইল। তোমার সৎ বাবার লোভ ছিল কেবল তোমার সেই সম্পত্তি, আর তাই তিনি ক্রিসকে পথ থেকে সরানোর প্ল্যান করেন। হল ঘরে আবারও গুঞ্জন বেড়ে গেল। পুষ্পর আম্মু কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়েন। ক্রিস, শুধু উনি নন, তোমার নিজের আম্মুও একই নোংরা খেলা খেলেছেন। ক্রিস এবার এর আম্মুর নামে থাকা একটা জমি নিয়ে ক্রিস আর তোমার মধ্যে ফোনে তর্ক হয়। তোমার আম্মু সেই জমি বিক্রি করতে চেয়েছিল, কিন্তু ক্রিস রাজি হয়নি, কারণ সেই জমিতে ক্রিস এর আম্মু অনাথ আশ্রমের জন্য বানাতে চেয়েছিল। পুষ্পের চোখে অঝরে পানি এসেছে। তার আম্মু মাথা নিচু করে ফেলে। লজ্জায় নাকি ভয় বোঝা যায় না। ক্রিস, তখন তোমার আম্মু বুঝে যায় ক্রিস বেঁচে থাকলে এই টাকা, এই বাড়ি গাড়ি কিছুই তার হাতে আসবে না। সেই মুহূর্তে তার ভেতরে শয়তান জেগে ওঠে। তোমার আম্মু আর তোমার সৎ আব্বু দুজনে আলাদা আলাদাভাবে ক্রিসকে মেরে ফেলার পরিকল্পনা করে। কিন্তু কি হাস্যকর ব্যাপার জানো, একজন আরেকজনের কথা জানতোই না। অট্টালিকাটাও যেন থরথর করে কেঁপে ওঠে। সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। পুষ্প নিজের মুখ চেপে ধরে মাথা ঝাঁকাতে থাকে। এটা যেন তার গ্রহণযোগ্য নয়। ক্রিস, পুষ্প, তোমার অজান্তে ওরা দুজনে দুই দিক থেকে ক্রিসের মৃত্যুর ব্যবস্থা করছিল। একটা ভারী নীরবতা। আর সব এর থেকে বড় সত্যিটা হলো, ক্রিস তোমাকে সারপ্রাইজ দিতে 5 বছর আগে দেশে ফিরেছিল, শুধু তুমি জানতে না। পুষ্প হাঁটু ভেঙে বসে পড়ে। রুহি আর আয়ান তার দিকে এগিয়ে এসে পুষ্পর হাত দেখে থামিয়ে দেয়। পুষ্প বাকিটা বলুন। সেই রাতে ঠিক 8টায় একটা লরি পেছন দিক থেকে ধাক্কা দেয় একটা গাড়িকে। তার গলা কেঁপে ওঠে। আর সেই গাড়িটা চাপা পড়ে, সেটা হচ্ছে ক্রিস আহমেদ সিদ্দিকী। রুহির চোখ ভিজে ওঠে। সেই রাতের কথা মনে পড়ে। ক্রিস আর সেই দুর্ঘটনা তোমার আম্মু ঘটিয়েছিল। পুষ্প আর সহ্য করতে পারে না। চোখের সামনে সব অন্ধকার। সে যাকে সারা জীবন ভালোবাসছে, যার জন্য বেঁচে থাকছে, তার মৃত্যুর কারণ তার মা নিজে। কিসের কথায় সবাই চারিদিকে তোলপাড়। আত্মীয় পড়োশি সবার মুখে হাত দিয়ে ছিছি, নিজের বাড়ির ছেলের সাথে এরকম অবিশ্বাস। মানুষ এরকম লোভী হতে পারে। কিস হাত তুলে সবাইকে থামিয়ে দেয়। আমার কথা এখনো শেষ হয়নি। সেই রাতে আরও একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যা করিয়েছিল তোমার আব্বু। পুষ্প মাথা নিচু করে বসে থাকে। কারো দিকে তাকানোর সাহস নেই। একটা লরি একটা বাইককে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আর সেই বাইকে ছিলাম আমি, ইন্সপেক্টর ক্রিস খান। তোমার আব্বুর টাইমিং ভুল হয়ে যায়, আর সেই ভুলের জন্য আমার পরিবার পুরো 5টা বছর কষ্টে ছিল। ক্রিস আরও কয়েক সেকেন্ড চুপ করে স্মৃতি গিলে আবার বলে, সেই রাতে এক ভদ্রলোক নদীর ধারে আমাকে খুঁজে পান, আমাকে হাসপাতালে ভর্তি করেন। তার নিজের বাড়ির কুকুর একটা ওয়ালেট মুখে করে এনে দেয়। ওয়ালেটটা বেশিরভাগটাই পুড়ে গিয়েছিল, শুধু একটা আইডি কার্ড ছিল ক্রিস আহমেদ সিদ্দিকীর। ভাগ্য ভালো সেই ভদ্রলোক আবার ক্রিস আহমেদের বাবার পুরনো বন্ধু ছিল, তাই তিনি ভেবেছিলেন আমি ক্রিস আহমেদ। অ্যাক্সিডেন্টে আমার ওয়ালেটটা হয়তো রাস্তায় পড়েছিল। আমার অবস্থা ভয়ঙ্কর ছিল, তার উপর স্মৃতি হারিয়ে ফেলছিলাম। তাই তিনি যেটা বললেন আমি সেটাই নিজের পরিচয় ভেবে নিলাম। সেই ভদ্রলোক সত্য জানার জন্য প্রতিটি দিক খুঁজে দেখেন, কেউ আমাকে খুঁজছে কিনা, কেউ আমাকে রিপোর্ট করে কিনা। সবাই তাকায় পুষ্প আর আব্বু আম্মুর দিকে। তারা কাঁপছে। আমার অবস্থা গুরুতর, তাই আমাকে বাঁচানোর জন্য তিনি আমাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। স্মৃতি ফেরানোর পর সব সত্যি আমার জানান। তারপর আমরা পুলিশকে সব জানি, প্রমাণ জোগাড় করে। আর আজ যে সত্যি এতদিন আড়াল ছিল, সেই সত্যি আজ আপনাদের সামনে তুলে ধরলাম। গভীর শ্বাস নিয়ে শেষ কথাটা বলে কিসের শেষ কথায় পুষ্পের মাথা ঘুরে যায়। তার চোখ দুটো সামনে সব ঝাপসা হয়ে যায়। আর এক মুহূর্ত হাঁটু কেঁপে ওঠে।
তার অজ্ঞান হয়ে মঞ্চের মাঝে ধপ করে পড়ে যায়। আয়ন ভদ্র চোখে চিৎকার করে ওঠে পুষ্প। সে দৌড়ে এসে পুষ্পকে শক্ত করে আগলে ধরে। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে। রুহি দৌড়াতে গিয়ে পানি এনে আয়নের হাতে দেয়। তার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। নিজের মুখ ঢেকে ফিসফিস করে কি করে পারলেন আপনারা নিজের মেয়েটার জীবনটা নষ্ট করতে? তখনই ক্রিসে হাত তুলে সিগন্যাল দেয় পুলিশদের। দরজার দুদিক থেকে ইউনিফর্ম পরা পুলিশ আসে। পুষ্পর সৎ বাবা তার আম্মুকে হাতকড়া করেই নিয়ে যাওয়া হয়। চারিদিকে অরাজকতা হইচই পড়ে যায়। বাড়ির নিজেদের লোক হয়ে এমন করলো সবাই ধিক্কার জানে। ক্রিস ধীরে ধীরে এগিয়ে এসে রুহির দিকে। সে দেখে রুহি কাঁপছে। ক্রিস নিঃশব্দে এগিয়ে এসে তার দুই গাল টেনে দেয় নিজের বুকে। একটা শক্ত গভীর ব্যথা ভরা আলিঙ্গন। ক্রিস বাটারফ্লাই, আই এম হেয়ার, ডোন্ট ওয়ারি। রুই ফুপিয়ে ওঠে, আঁকড়ে ধরে ক্রিসের শার্ট। ক্রিস বাটারফ্লাই, আমি ক্লান্ত, আর আমি শুধু তোমার মাঝে সুখ খুঁজে পেতে চাই। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, একটা সুখের সঙ্গে, যেখানে কোনো দুঃখ থাকবে না, থাকবে শুধু সুখ আর ভালোবাসা। আমার সঙ্গে ভালোবাসার সাগরে ভাসবে তুমি। রুহি নীরবে মাথা নাড়িয়ে ক্রিসকে আরও নিজের সাথে জড়িল। আয়ন পুষ্পের চোখে মুখে কাঁপা কাঁপা হাতে পানি ছিটায়। তার জ্ঞান ফিরে আসে, কিন্তু চোখ খোলার সাথে সাথে তার দুর্বল হাত দুটো আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। পুষ্পর কণ্ঠ ভেঙে যায়, শ্বাসকষ্টের মতো বলে, আমি তো তাকে সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম আয়ন ভাই, তাহলে সে কেন আমার হলো না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? পুষ্প বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তার চোখে পানি আয়নের বুক ভিজিয়ে দেয়। আয়ন দুই হাতে তার মাথা আগলে ধরে চোখ লুকিয়ে গভীর শ্বাস পেলে, কারণ সে তার নিজের বুকও যে আগুন পুষ্পকে দেখাতে চায় না। আয়ন ভারী কণ্ঠে ফিসফিস করে বলে, দূর পাগলি, জীবনের সব চাওয়া যদি পাওয়া যেত তাহলে বৃথা হতো। কিছু অপূর্ণতায় আফসোস আমাদের সারা জীবন বাঁচতে শেখায়। দেখো কৃষকে তোমাকে পাইনি, কিন্তু তোমার মনে যে আছে, আর আমি হতভাগা তোমাকে পেয়েছি, তবু তোমার মনে আমি নেই। খান মেনশন রাত একটা, চারিদিকে নিস্তব্ধতা বাতাস যেন থম মেরেছে। আধারে আধারে পুরো শহরটা ঘুমিয়েছে। কিছুক্ষণ আগে রুই আর কেশ বাড়ি ফিরেছে। দীর্ঘদিনের ক্লান্তি দুজনে গায়ে জমেছে। কেশ ওয়াশরুম থেকে বেরিয়ে সে মুখের পানির ফোঁটা লেগেছে। ফ্রেশ হয়ে রুমে ঢুকতে তার চোখে পড়ে রুই সোফায় গুটি সুইটি মেরে শুয়ে আছে। চুলগুলো এলোমেলো, শাড়ির আঁচলটা গড়িয়ে পড়ছে মেঝেতে। শ্বাসের সাথে তার বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আজ সারাদিন এত চাপে, এত ব্যস্ততায় কিসের চোখে রুহির দিকে যায়নি। এখন তাকাতেই মনে হয় তার বউটা নিঃশব্দে কতটা বদলে গেছে। আগে সেই লেদামার্কা বউটা একটু একটু করে গাল ফুলিয়ে বসে যেত, সেই রুই নেই। তার মধ্যেকার এক ধরনের পরিণত শান্তি আলাদা নরম সৌন্দর্য তৈরি করছে। কি গভীর একটা শ্বাস পেলে, কত বছর কেটে গেছে। তার বাটারফ্লাই তার জন্য অপেক্ষা করছে। তার চোখে দীর্ঘদিন অভিমান জমে থেকেও কখনো তাকে ছেড়ে যায়নি। একটা সময় এই মেয়েটা তাকে সহ্য করতে পারত না, আর এখন তার পুরো পৃথিবী যেন এই মেয়েটা চারপাশে আবর্তিত। মুখে নরম হাসি নিয়ে ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে যায়। আজ রুহি হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে, সামান্য মেকআপ, ঠোঁটে হালকা নরম লিপস্টিক, সব মিলিয়ে যেন এতটাই সুন্দর লাগছে যেন কি সবাই সামনে একটু ঝুঁকে পড়ে। তাকে কাছে দেখতে রুহি ক্লান্ত আর নরম শ্বাস আরো ঘুমন্ত হয়ে ওঠে। সব কিছু তাকে অদ্ভুত শান্তি দিচ্ছে। তার দৃষ্টি পড়ে রুহির শাড়ির আঁচলটা গড়িয়ে গেছে। তার ফলে ফর্সা কোমল উদারটা উন্মুক্ত। কৃষের বুকে কেমন ধক করে উঠলো। সে এগিয়ে এসে আস্তে করে রুহির উপর হাত রাখে, খুব ধীরে ও খুব নরম। রুহির উদরে একটা এত ভালোবাসায় ভরা যে ক্লান্তি সব মুছেছে। চুম্বনের স্পর্শে ঘুমের মধ্যে রুহির শরীরটা হালকা কেঁপে ওঠে। সে একটু নড়ে ওঠে, শ্বাসটা দ্রুত হয়, তার কপালে ভাঁজ। অর্ধঘুম অর্ধচেতন। রুহি খুব আস্তে ফিসফিস করে উঠল, কৃষ। আর সেই একটি ডাকে কৃষের বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে। এমন সময় রুহি তাকে অনেক বছর আগে ডেকেছিল। কৃষ একটু ঝুঁকে রুহির কান বরাবর মুখ নিয়ে আসে। তার নিঃশ্বাস রুহির কানে লাগাতে রুহির শরীরটা কেঁপে ওঠে। বাটারফ্লাই, উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাও। ঘুমে ঝাপসা চোখে রুহি নড়ে চড়ে উঠে, গলা সেটা, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমাই। কিস মাথা নাড়ি হালকা সব বলে, সারাদিন এমনি ছিলে, ফ্রেশ না হলে শরীর খারাপ লাগে। তারপর কোনো কথা না বলে রুহিকে এলোমেলো অবস্থাতে দু হাতে কোলে তুলে নেয়।
রুহি অবাক হয়ে, কী করছেন? কৃষ উত্তর দেয় না, শুধু বুকের কাছে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে, ফ্রেশ করাবো তোমাকে, তুমি ঘুমো। রুহি হেসে বলে, হেসে মুখটা কৃষের বুকে লুকিয়ে ফেলে, এমনভাবে লুকায় যেন ইচ্ছে করলে পুরোপুরি কৃষের ভিতরে ঢুকে যায়। কৃষের গা শিহরণে নেমে যায়। সে রুহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢোকে, তারপর ধীরে পরম যত্নে রুহির প্রতিটি অলংকার, শাড়ির পিন সব খুলে দেয়। তার গায়ে তোয়ালে জড়িয়ে রুহি গাল লজ্জায় লাল হয়ে ওঠে। সে কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখ নামে। কেশ তার মুখে পানি ছিটিয়ে দেয়, হাত মুখ ধুয়ে চুল ঠিক করে দেয়। এভাবে যত্ন পেয়ে রুহির বুকের ভিতরটা কেমন নরম হয়েছে। সে আবার কিছু বলতে চায়, কিন্তু লজ্জায় শব্দ বেরোয় না। সব কিছু শেষ হলে ক্রিস তাকে এবার আরো শক্ত। রুহির স্পন্দন তার বুকের সাথে লেগেছে। রুমে ঢুকে বিছানায় খুব কোমলভাবে তাকে শুইয়ে দেয়। রুহি কুচকে বলে, আমি তো ড্রেস পরবো, এবার শুয়ে দিচ্ছেন কারণ? ক্রিস নিচু হয়ে রুহির মুখটা উপর পড়ে থাকা চুলটা সরিয়ে দেয়। চোখে ড্রেস পরা লাগবে না, সেই তো কষ্ট করে আমাকে খুলতে পারে। রুহি হকচকে যে, দেখ এখন না, আমি ঘুমাবো। ক্রিস হেসে বলে, কাল তো মুসুসোনা মামা বাড়ি দিয়ে চলে আসবে, আজকে একটু বেশি বেশি প্লিজ বাটারফ্লাই। রুহি জানে কৃষের এই আবদার সে কখনো ফেলতে পারে না। তার বুকটা কেমন নরম হয়ে আসে। ধীরে ধীরে হাত বাড়িয়ে নরম স্বরে বলে, লাইটটা নিভিয়ে দে। কেশ ফিসফিসে বলে, আজ আমি মন ভরে সবই দেখব। রুহি লজ্জায় গাল লাল হয়ে যায়, তার শ্বাস দ্রুত নামে। কৃষ এগিয়ে এসে রুহির গলার কাছে মুখ। রুহির সারা মুখে কাঁপন লেগে যায়। কৃষ মুখ তুলে রুহির দিকে তাকায়। রুহির চোখ বন্ধ, চোখের পাতা হালকা কাঁপনি। এই দৃশ্য তাকে পুরোপুরি টেনে নেয়। সে ধীরে ধীরে ঝুঁকে আসে রুহির চোখের পাতায়, একটা নরম গভীর চুম্বন। রুহির ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। কৃষ আরও কাছে আসে, তার নরম গোলাপি আয়ত্তহীন আবেগমাখা চুম্বন রাখে। রুহির হাত উঠে যায় কৃষের খোলা পিঠের পর। আঙুলের আদরে তার শ্বাস থেমে যায়। ক্রিস ধীরে ধীরে মন ভরিয়ে দেয় রুহির উপর। একটা নিঃশব্দ, এক উষ্ণ নিস্তব্ধতায় ভর করে। রুহির শেষ বস্ত্রটুকু রুহি নিজেই ক্রিসকে আরো কাছে টেনে নেয়, নিজের দিকে জড়িয়ে। কোনো লাশ নেই, আজ আজ যেন তাকে পুরোপুরি নিজের করে পেরেছে। ক্রিস হেসে ওঠে, তার দুহাতে রুহি লজ্জায় চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার শ্বাসে উত্তাপ ছোটে। ক্রিস ধীরে ধীরে এগিয়ে আসে, রুহির সারা অংশ জুড়ে ঠোঁটের কোমল স্পর্শ ছড়িয়ে দেয়, যা রুহিকে পুরোপুরি দিশেহারা করে তোলে। কেশ পরিপূর্ণ শক্ত হাতের উষ্ণ সন্ধানী স্পর্শ রুহির সর্বাঙ্গ ঘুরে বেড়ায়। সে যেন চাইছে এই রুহিকে গভীরভাবে নিজের ভেতরে ডুবে আরও গভীরে ডুবে যেতে। রুহির সারা দেহ কেঁপে ওঠে। তাদের নিঃশ্বাস, স্পন্দন, স্পর্শ সব মিলিয়ে একটা নীরব উষ্ণ ঘনিষ্ঠ রাত দুজনে একসাথে টেনে নেয়। রুহির বুক ওঠানামা করছে দ্রুত, তার আঙ্গুল আঁকড়ে ধরছে চাদরে। কৃষ আরও কাছে আসতে রুহির শ্বাস এলোমেলো, অগোছালো। লাজ, ভজ্জ, উত্তেজনা মিলেমিশে চোখ বন্ধ হয়ে যায়। কৃষ দুহাত নিয়ে রুহির মুখটা নিজের দুহাতের মাঝে নিয়ে বলে, আজকে আমি একদমই কন্ট্রোল নেই, বাটারফ্লাই বেশি কষ্ট হলে বলবে। রুহি উত্তর দিতে পারে না, শুধু মাথা নেড়ে দেয়। একটা নিঃশব্দ আত্মসমর্পণ। পরের মুহূর্তে দুজনের মাঝে থাকা শেষ সীমাটুকু ভেঙে যায়। ঘরটা নিস্তব্ধ, কিন্তু বিছানা শিউরে উঠতে থাকে তাদের সাথে তাল মিলিয়ে। ক্রিস রুহিকে বুকে জড়িয়ে গভীর এক ছন্দে হারিয়ে যায়। তার নিঃশ্বাস রুহির গোছানো চুলের ভেতর গরম হয়ে যায়। রুহি শ্বাস নিতে ভুলে যায়, ক্রিসকে সামলাতে নাজেহাল। তবুও হাত দুটো আরো শক্ত করে কাঁধে ভর দেয়। রাতের মধ্যে তাদের শরীর, শ্বাসের অনুভূতি একটাই স্রোতে মিলে যায়, যেখানে সময় থেমে থাকে শুধু দুজনের জন্য। ক্রিস যেন থামতেই চাইছে না। তার প্রতিটি নড়াচড়া, প্রতিটি ছন্দে রুহিকে ভেতর সুরকে জাগিয়ে তুলছে। রুহির ঠোঁট কাঁপে, চোখ বুঝে তীব্র শ্বাস ফেলে, যেন অর্ধেক লজ্জা অর্ধেক আবেগে ভেঙে পড়ে। ক্রিস নরম কণ্ঠে ফিসফিস করে বলে, হোল্ড অন এ লিটিল মোর ফর মি। তারপর রাতটা বয়ে নিয়ে যায় তাদের দুজনের সবটুকু ভালোবাসা, তীব্রতা, কান্না, সব কম্পন একটানা গভীর বন্ধ না হওয়ার মিলনের মতো। ঘর, বাতাস, বিছানা সব তাদের দুজনের অনুভূতি ডুবে যায়, যতক্ষণ না রাত নিভে আসে ধীরে ধীরে নিঃশব্দে। রাতের মিলনের পর পুরো ঘরটা ছিল শান্ত আর ভারী নিঃশ্বাসে ভরা।
সকালের আর প্রথম আলোটা জানলা দিয়ে ঢুকে ধীরে ধীরে বিছানায় দুজনকে ছুঁয়ে দিচ্ছে। রুহি প্রথমে নড়ে ওঠে, তার ক্লান্ত শরীরটা এখনো উষ্ণ, তার বুকে মুখ গুজে আছে কৃষ, এখনো গভীর ঘুমে। রুহি চোখ খুলে কৃষের দিকে তাকাতে লোকটা শিশুর মতো শান্ত হয়ে গেছে। এক হাত শক্ত করে তার রুহির গা লাল হয়ে ওঠে। আগের রাতে প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কাঁপুনি মনে পড়তে তার বুকের ভিতর ধীরে ধীরে ঢেউ তুলে। একটু নড়তে কৃষের ভুরু কুঁচকে যায়। সেকেন্ড খানে পর বলে, আধো ঘুমে বলে, বাটারফ্লাই আর একটু ঘুমাতে দে। রুহি লজ্জায় হেসে ওঠে, তার বুকে লেগে যায়। আপনার মেয়ে চলে আসবে, উঠুন। কৃষ আধো আধো চোখ খুলে তার কপালে চুমু দেয়। রুহি চোখ বন্ধ করে, কালকের ম্যাচটা কেমন লেগেছে বাটারফ্লাই? রুহি লজ্জায় কৃষের বুকে হাত রেখে, আপনি একটু অসভ্য, আমি এখনো হাঁপিয়ে যাই আপনাকে সামলাতে। কৃষ হালকা টান দিয়ে তাকে আবারও কাছে টেনে নেয়। আই নো বাটারফ্লাই, মাইন্ডস বিট টু বি বিগ ফর ইউ। কৃষের কথায় রুহির কান দিয়ে গরম ধোয়া বেরোয় মনে হয়। অসভ্য লোক, চুপ করুন। ওকে বাটারফ্লাই, কিন্তু আমার এখনও একটা মর্নিং। রুহি চোখ পাকালে কয়েক সেকেন্ড পর নরমভাবে, ঠিক আছে একটা। রুহির লজ্জায় গাল লাল হয়ে যায়। এর আগে কৃষের চিবুকটা হালকা তুলে ধরে তাদের চোখ দুটো মুহূর্তের জন্য আটকে দেয়। রুহির চোখের পাতা কাঁপে, শ্বাস থেমে আসে। সে খুব ধীরে রুহি এগিয়ে এসে রুহি প্রথমে খুব একটা নরম চুমু রেখে তারপর ঠোঁটের কোণে। কৃষের চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে, তার হাত টেনে নেয় রুহি আরও লজ্জা পায়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার এগিয়ে এসে। এরপর তারা সরাসরি কৃষের ঠোঁটের কোণে হাসি খেলে যায়। সে ধীরে ধীরে বলে, এরকম ভিটামিন এ রোজ হওয়া দরকার। রুহি মুখ লুকিয়ে ফেলে তার বুকে, আর কৃষ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কিছু টানে। পুষ্প সারা রাত কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। রাতে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি তার। আর আয়ান তার পাশে বসে চেষ্টা করছে তাকে সামলানোর। এমন মানুষ খুব কম পাওয়া যায়, যার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য কেঁদেছে তবুও সে সান্ত্বনা দিচ্ছে মন থেকে। ভোরের দিকে কান্না করতে করতে শেষমেশ ঘুমিয়ে পড়ে। আয়ান আস্তে করে তাকে কোলে তুলে খাটে শুয়ে দেয়, চাদর টেনে দেয় যেন ঠান্ডা না লাগে। তারপর রান্নাঘরে ঢুকেছে। যদিও রান্নার কোনো অভিজ্ঞতা নেই, তবু ইউটিউব দেখে পুষ্পের জন্য নুডলস বানাতে চেষ্টা করে অবশেষে বানিয়ে ফেলে। ঠিক তখনই, কী করছেন আপনি? আয়ান চমকে পিছনে দেখে, দেখে একটু অবাক হয়। দরজার সামনে লাল টুকটুকে থ্রি পিস পরে দাঁড়িয়েছে পুষ্প। চোখ ফুলে আছে, মুখ ক্লান্ত, তবু তাকে আজ অদ্ভুত শান্ত লাগছে। আয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে পুষ্প লজ্জা পেয়ে হাত নাড়ে। শুনছেন? আয়ান একটু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে বলো। পুষ্প আস্তে এগিয়ে এসে বলে, আমরা কি অন্য কোথাও থাকতে পারি না? আমি এখানে থাকতে চাই না। আয়ন নরম বলে, আগে খেয়ে নাও তারপর কথা বলি। পুষ্পকে হাত ধরে চেয়ারে বসায়। টেবিলের নুডলস রেখে বলে, নিন ম্যাডাম, খেয়ে নিন, কেমন হয়েছে? খারাপ লাগলে বাইরে থেকে আনবো। পুষ্প অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মানুষটা এত কিছু করছে শুধু তাকে বিয়ে করছে বলে, নাকি তার কষ্টটা সত্যিটা এত গুরুত্ব দিছে? তবু সে চামচে নুডল তুলে মুখে দেয়, আর সঙ্গে সঙ্গে চোখ ভরে যায়। ঝাল, প্রচণ্ড ঝাল। সে পানি খেতে খেতে শ্বাস নেয়। আয়ন তাড়াতাড়ি বলে, কি অনেক ঝাল হয়েছে? দাঁড়াও, চকলেট এনে দিচ্ছি। পুষ্প তাকে থামিয়ে দেয়, না কিছু লাগবে না, আপনি শুধু আমার কথা শুনুন। আয়ন শান্ত স্বরে বলে, বলো। পুষ্প চোখ নামিয়ে বলে, আমি এই বাড়িতে থাকবো না, এখানে আমার দম বন্ধ হয়েছে, এক মুহূর্ত থাকতে চাই না। আয়ন কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর বলে, আমার নিজের একটা ছোট্ট বাড়ি আছে, সব গোছাতে 2 দিন লাগবে, 2 দিন পর তোমাকে নিয়ে যাবো। পুষ্প মাথা নাড়ে, চোখ ভিজে উঠে গলা কাঁপে। না, আপনি এখনই আমাকে নিয়ে যান, কিছু গোছানোর দরকার নেই, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। আয়ন ধীরে ধীরে মাথা নাড়ে, একটা নরম ভরসা দেওয়া হাসি। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, চলো আমরা এখনই বের হয়ে যাই। আজকের দিনটা যেন একটু অন্যরকম। খান মেনশনের নীরবতা, অনেক দিন পর যেন সুখের একটা আলো সবাইকে ছুঁয়ে দিচ্ছে। বাড়ির কোণে কোণে হালকা উষ্ণতা। কিছুক্ষণ আগে কৃষ মুস্কানকে মামাবাড়ি থেকে নিয়ে এসে মুস্কান বাড়ি ঢুকে পুরো বাড়ি যেন হেসে উঠছে। একদিকে পুষ্প আর আয়ান রুহিকে ফোন করে ডেকেছে এই বাড়িতে। কৃষের মুখে সে শুনেছে আয়ান একা থাকে, তার ঘরটা খুবই ছোট। তাই রুহি ঠিক করছে যতদিন আয়ান একটা ভালো ঘর পাচ্ছে ততদিন ও আর পুষ্প এই বাড়িতে থাকবে। আয়ন প্রথমে মানতে চায়নি, স্বভাব সুলভ নরম হাসি দিয়ে বলছে, না রে, আমি ম্যানেজ করে নেবো। কিন্তু কৃষের ধমকের কাছে শেষমেশ রাজি হয়েছে। কৃষের চোখে যেন স্বস্তির ছায়া, ওদের দুজনকে নিরাপদ স্থানে রাখতে পেরেছে, এইটুকুই তার কাছে বড়। কৃষ, আয়ন আর মুস্কান ছাদে উঠেছে।
সন্ধ্যার আলো ধীরে ধীরে নরম হয়েছে। সকালের দিকে তাকালে মনে হচ্ছে পুরো দিনটা ক্লান্তিতে মিশে যাবে। মুস্কান ছোট ছোট পায়ে দৌড়ে ছাদের এক কোণা থেকে আর এক কোণে ঘুরে বেড়াচ্ছে। নিচতলায় রান্নাঘরে আজ অদ্ভুত উষ্ণতায় রুহি চুলে ক্লিপ গোজা, কড়াইতে সবজি নাড়ছে, মশলার গন্ধ ঘরময় ছড়িয়েছে। পাশে পুষ্প দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছে, তবে তার মুখে কেমন অস্থিরতা। বারবার রুহিকে দেখছে। হঠাৎ রুহি আর চুপ থেকে না পেরে ধীরে ধীরে পুষ্প দিকে তাকালো। আমায় এভাবে কেন দেখছেন? পুষ্প চমকে ফিরে তাকালো। তুমি অনেক ভাগ্যবতী, জীবনে এত ভালো জীবনসঙ্গী পেয়েছো, তার ভালোবাসা পেয়েছো, একটা বাচ্চা আছে। রুহি গ্যাসটা কমিয়ে সবজির বাটিটা হাতে রাখলো। আচ্ছা, তা তুমি বুঝি ভাগ্যবতী নও? রুহি চোখ বড় করে তাকালো। মনে হলো যেন প্রশ্নটা তার বুকে গিয়ে ঢুকেছে। রুহি এবার দুষ্টুমি মেশানো স্বরে বলল, আচ্ছা একটা কথা বলি, যেদিন যদি আয়নের সাথে তোমার বিয়ে না হতো, তা আমার বরের সাথে হতো, তুমি কি খুশি হতে? পুষ্প যেন বিদ্যুৎ চমকে উঠল। আরও বলে, ছি ছি, তা কেন? তার হাতের ছুরি পড়ে গেল। রুহি হালকা হেসে বলল, তাহলে তুমি অখুশি হলে কি করে? তোমারও তো খুব ভালো একটা বর আছে, তুমি সংসার করবে, ভবিষ্যৎ তোমারও বাচ্চা হবে, সবই হবে। পুষ্পর গাল লাল হয়ে উঠল। ছুরি কাটার শব্দ থেমে গেল। সে ধীরে ধীরে রুহির দিকে ধীরে ধীরে ফিসফিস করে বলল, সত্যি হবে না? মানে আয়ান ভাই আমাকে অনেক সাপোর্ট করে, কিন্তু উনি কি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে দেখবেন? রুহি এবার পুষ্পের কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, মানে কি আয়ান তোমাকে ভালোবাসে, তাই তো ক্রিস তোমাদের বিয়ে দিয়েছে? পুষ্পের বুকের ভিতর ধক করে উঠল। তার মনের ভিতর ভেসে উঠল সেই রাত, আয়নের প্রথম চুমু। তার পুরো শরীর কেঁপে উঠছিল। পুষ্প খুব আস্তে করে বলল, উনি সত্যিই আমায় ভালোবাসেন? রুহি হেসে পুষ্পর কাঁধে হাত রাখলো। তার চোখে বড় বোনের মতো আদর। পুষ্পের চোখ চিকচিক করছে, কিন্তু মুখে শিশুর মতো। রুহি নরম গলে, আচ্ছা শোনো, তুমি কি চাও আমার মতো তোমার সুখের সংসার হোক? তোমার বরকে ভালোবাসবে, তোমার সংসার হবে, তোমার বাচ্চা হবে, এগুলো চাও? পুষ্প অ্যাপ্রন কোনা মুচড়ে মুচড়ে লাগলো, গাল জ্বলছে লজ্জায়। ধীরে ধীরে মাথা নাড়লো। রুহি হাসলো, আরে লজ্জা পেও না, আমি তোমাকে যা বলছি শুধু তাই করো। পুষ্প মাথা নাড়তে চোখ নিচে লাজুক খসে। ছাদে নরম বাতাস বইছে, আকাশে লালচে আলো। দিনের শেষ উষ্ণতা টিকে আছে। ক্রিস আর আয়ান রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুস্কান দৌড়াতে দৌড়াতে শ্বাস হাঁপাতে হাঁপাতে বলল, আপু কলি। ক্রিস হাসলো, চোখে মুখে নরম হয়ে গেল। সে নিচু হয়ে মুস্কানকে কোলে তুলে নিল। মেয়েটা ক্রিসের গলা জড়িয়ে ধরল। ক্রিস, এত তাড়া দৌড়াদৌড়ি করছো কেন আমার কুছুর? মুস্কান খুব গম্ভীর মুখ করে ক্রিসের দিকে তাকালো। আব্বু, আমার একটা ভাই লাগবে। কথাটা শুনে আয়ান হো হো করে হেসে উঠল। হাসতে থাকলো, চিন্তা করো না, তোমার আব্বু তাড়াতাড়ি আনবে। ক্রিস সঙ্গে সঙ্গে আয়না দেখে রাগে চোখে তাকালো। একদম চুপ থাক, টাইপ দৃষ্টি। মুস্কান সেই চোখ দেখে ব্যাপারটা ধরতে পারল না। সে ক্রিসের গালে হাত রেখে বলল, ভাইটা এনে দেবে তো আব্বু? ক্রিস নরম গেলে বলল, তোমার ভাই আসবে, সেটা কিন্তু সেটা আয়ান চাচু দেবে। মুস্কান খুশিতে হাত চাপড়াতে লাগলো। তাহলে তো খুব মজা, আয়ান চাচু তাড়াতাড়ি আনো। আয়ন বুককে হাত দিয়ে নাটকীয় ভঙ্গিতে, আরে ভাই, আমি কথা দিয়ে আনবো। ক্রিস আয়নের পিঠে চাপড় মারলো। দুজনে হাসিতে লুটোপুটি হলো। এদিকে মুস্কান আবার মুখ কুচকে গম্ভীর। মুস্কান, আমার আব্বু যেমনভাবে এনেছে সেমনভাবে আনবে। আব্বু, তুমি আয়ন চাচুকে শিখিয়ে দাও তো। আয়ন একটু ভড়কে গেল, সেই জন্য তার মুখের হাসিটা কেড়ে নিল। সে গলা খাঁকড়ে দিয়ে দাঁড়িয়ে এলো। কিস মাথা নিচু করে হেসে বলল, শুধু আয়ান চাচু পারবে না, তোমার পুষ্পা চাচুকেও হেল্প করতে হবে। মুস্কান যেন বড়দের মতো বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। মুস্কান, ও তো, আমি পুষ্পা চাচির সাথে জরুরি মিটিংয়ে যাব। আব্বু আমাকে নামাও। ক্রিস কপালে হাত চাপড়ল। পুরো ড্রামা কুইন। ঠিক আছে নামিয়ে দিচ্ছি। ক্রিস তাকে নিচে নামতে মুস্কান সোজা সিঁড়ির দিকে চলে গেল। যেন দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব এখন তার কাঁধে। মুস্কান অদৃশ্য হতে ক্রিস আর আয়ন দুজনে হো করে হেসে উঠল। হাসতে হাসতে চোখে পানি চলে আসলো। ছাদের বাতাসে তাদের হাসির শব্দ গম গম করছে। বাড়ির উপর আজ যেন সত্যি সুখের দিন ভেসে আসছে। মুস্কান সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে নিচে নেমে এলো। তার ছোট ছোট পায়ের উপর ঝুমঝুম শব্দ, চোখ দুটো রীতিমতো গোল, যেন কোনো বড় সিদ্ধান্ত নিয়েছে। রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে গলা চড়িয়ে চলল, পুষ্প চাচি জরুরি মিটিং। পুষ্প চমকে ঘুরল। রুই হেসে ফেলল, কারণ ও জানে এই মেয়ের আবার কোনো আবদার নিয়ে আসছে। পুষ্প একটু এগিয়ে এসে বলল, কি হয়েছে বেবি? মুস্কান একটু সিরিয়াস মুখ করে পুষ্পর দুই গালে নিজের ছোট্ট হাত চেপে দিল। চাচি, তোমাকে একটা ভাই আনতে হবে, এটাই প্ল্যান করাতে হবে। পুষ্পর মুখ হা হয়ে গেল।
তার গাল লাল হয়ে গেল, চোখ বড় বড়। কী আনতে হবে? মুস্কান গম্ভীর ভঙ্গিতে বলল, একটা ভাই। আয়ান চাচুকে তুমি হেল্প করবে, বুঝছো? রান্নাঘরে এক্ষণে রুই চেপে রাখা হাসি সামলাতে পারছিল না, তবু গম্ভীর মুখে বলল, তুমি ছোট মুস্কান, এরকম কথা ছোটরা বলে না কেমন? পুষ্প তো একেবারে লাল টকটকে। পুষ্প, মুস্কান, এগুলো তুমি কোথা থেকে শিখলে? মুস্কান গালে হাত দিয়ে বড়দের ভঙ্গিতে বলল, আব্বু শেখাবে বলতে তুমি আর আয়ান চাচু একসাথে শিখে নাও। এই কথা শুনে রুই আর হাসি ধরে রাখতে পারলো না, হু হু করে হেসে উঠল। পুষ্প লজ্জায় মুখ ঢেকে পড়ল। মুস্কান আরো গম্ভীর হলো। পুষ্পর হাত ধরে রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে বলে, চাচি, এখন মিটিং শুরু। প্রথম কথা, তুমি আয়ান চাচুকে লাভ করো। পুষ্প অবাক হয়ে বলে করে, কি? মুস্কান জিভে জিভ লাগিয়ে খুব বিরক্ত নিয়ে বলে, আহ চাচি, ভাই আনতে তো লাভ লাগে। রুহি এবার চেয়ারে বসে পড়ল, হাসতে হাসতে পেটে ধুলা। হে আল্লাহ, কি সর্বনাশ! মুস্কান পুষ্প কেমন কাঁপা গলা বলল, মুস্কান, এইসব কথা ছোটরা বলে না, তুমি কিছু ভুল শুনছো। মুস্কান মুখ ভার করে হাত গুটিয়ে বলল, তুমি কি আয়ন চাষুকে ভালোবাসো না? পুষ্প হঠাৎ থেমে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। রুই চুপ করে তাকিয়ে রইল। ছোট্ট মুস্কান চোখে আন্তরিক আশা, যেন সত্যি কিছু গুরুত্বপূর্ণ বুঝতে চেয়েছে। পুষ্প ধীরে ধীরে বলে, হ্যাঁ খুব। মুস্কান খুশিতে হাত তালি দিল, ব্যাস, তাহলে ভাই আসবে। চলো তাহলে আয়ন চাচুর চাচুর ভাই। পুষ্প মাথা ধরে বসে পড়ল, হায় আল্লাহ, আমি গেলাম। রুহি এগিয়ে এসে পুষ্পর পিঠে চাপড় দিল, চলো চলো, এই মামলার সমাধান লাগবে। মুস্কান দুজনের হাত ধরে টানতে লাগলো। রুই হাসছে। রাত নেমে এসেছে, চারিদিকে অন্ধকার ডুবছে, জানলার বাইরে শুধু ঝিঝি পোকার ডাক। বাড়ির ভেতরে নিস্তব্ধতা, সবাই রাতের খাবার খেয়ে যে যার ঘর চলে গেছে। পুষ্প ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসলো, মুখে ক্লান্তি আর লজ্জার ভাব মিশ্রিত। ঘরে ঢুকতে দেখে আয়ান সোফায় লম্বা হয়ে শুয়েছে। পুষ্প ভুরু কুচকে বলল, আপনি সোফায় শুয়েছেন? এত বড় খাট থাকতে? আয়ান চমকে উঠল। মনে হলো সে কিছু ভুল শুনল। তার চোখে বিস্ময়। পুষ্প কি তাকে একই খাটে শোয়ার ইশারা দিচ্ছে? পুষ্প একদম শান্ত গলে বলে, কি হলো, কি ভাবছেন? আয়ন গলা শুকলো, হ্যাঁ হ্যাঁ, না কিছু না। আমি খাটে শুলে তোমার অসুবিধা হবে না তো? পুষ্প মাথা নিচু করে নরম শুনল, অসুবিধা কেন? আপনি তো আমার হাজবেন্ড, আপনার আমার সাথে ঘুমানোর পুরো অধিকার আছে। আয়নের বুক ধড়ফড়ে উঠল। সে বিশ্বাস করতে পারছে না এই মেয়েটা সত্যি পুষ্প। পুষ্প ধীরে ধীরে এগিয়ে এসে আয়নের হাত ধরল। তার হাত ঠান্ডা লাজুক নরম, টান দিয়ে বলে, আসুন। সে আয়নকে খাটে বসলো, তারপর নিজে খাটে একপাশে শুয়ে পড়ল। চোখ বন্ধ, নিঃশ্বাস হালকা কাঁপছে। আয়ন স্বপ্ন ঢেক গেল। তার বুকের ভিতর কেমন যেন জোরে ধুকপুকানি। ধীরে ধীরে পুষ্পের পাশে শুয়ে পড়ল। পাশ থেকে পুষ্পের মুখের দিকে তাকে হাই হয়ে গেল। মেয়েটা চোখ বন্ধ রেখেছে, গাল লাল, নিঃশ্বাস একটু দ্রুত। হঠাৎ করে নিজের অজান্তে আয়ন একটু কাছে এগিয়ে গেল। মনে হচ্ছিল পুষ্পের চেহারাটা আলোতে আরো ভালো করে দেখতে। ঠিক তখনই পুষ্প হঠাৎ হাত বাড়িয়ে আয়নকে জড়িয়ে নিল। আয়নের বুকের উপর মাথা রেখে বলল, ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে। আয়ন সম্পূর্ণ স্তব্ধ, তার চোখ বড় বড়। এত তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেওয়া পুষ্পর কাছ থেকে আশা করেনি। পর মুহূর্তে তার ঠোঁটে ধীরে একটা হাসি ফুটে উঠল। সে খুব নরমভাবে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিল। আঙুলের চুলে হারিয়ে গেল। আয়ান আলতো করে তাকে নিজের বাহুতে টেনে নিল। চোখ বন্ধ হয়ে আছে। আজ বহুদিন পর তার ভিতরে একটা শান্তি ও নরম উষ্ণতা, কারণ আজ তার প্রেয়সী আজ তার বুকের উপর ঘুমাচ্ছে, আর স্ত্রী আজ তার বাহুর ভিতরে। পৃথিবী আজ ঠিক তার পাশে। মুস্কান মুখ গোমরা করে খাটে বসেছে। ক্রিস রুমে ঢুকতে তাকে দেখতে পায়। ক্রিস এগিয়ে এসে মুস্কানের পাশে বসে তাকে কোলে তুলে নেয়। সরে যাও আব্বু, আমি রেতে আসি। ক্রিস ভুরু কুচকে তার গালে চুমু দেয়। কী হলো সোনা, কেন রাগ করেছো? মুস্কান মুখ বেঁকিয়ে বলল, তোমার বউ আমায় চকলেট খেয়ে নিয়েছে। ক্রিস হেসে দিল। চকলেটটা সে রুহির জন্য এনেছিল, কিন্তু প্যাকেট দেখে মুস্কান রেগে গেছে। ক্রিস, কোনো ব্যাপার না সোনা, আম্মু তো ছোট। মুস্কান সাথে সাথে পাল্টা জবাব, আম্মু ছোট, তাহলে আমি কি? ক্রিস মৃদু হেসে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, তুমি তো আমার চকলেট, তোমাকে কাল চকলেটটা এনে দেবো। মুস্কান একটু চোখ বড় করে, পাক্কা? ক্রিস তার নাকে নাক লাগিয়ে বলল, পাক্কা। 1 মাস পর মুস্কান সারা বাড়ি জুড়ে ছোট্ট পায়ে দৌড়ে বেড়াচ্ছে। তার হাসির শব্দে বাড়ি ভরে উঠছে। পেছন থেকে রুই বলছে, এই দাঁড়া, আজ তোকে ছাড়বো না। হাসতে হাসতে মুস্কান সিঁড়ি বেয়ে নামে। ছোট ছোট পায়ে দৌড়াতে গিয়ে হঠাৎ করে ডাইনিং টেবিলের পাশে রাখা সোফায় থাকা পুষ্পার কোলের উপর ঝাঁপিয়ে পড়ে। পুষ্পা হেসে ওকে বুকে জড়িয়ে ধরতে রুহি ভান করার আগে বলল, পুষ্প,
আজ কিন্তু তুমি একে বাঁচাতে পারবে না, ভীষণ দুষ্টু হয়ে গেছে। পুষ্পা আদর করে মুস্কানের চুলে হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, আবার কি করছে মুছেছো না? মুস্কান চোখ বড় করে একদম নিয়ে বলে, কিছু না, আমি শুধু আব্বু ও আরও সুন্দরী বউ ডিজার্ভ করে। পুষ্প হেসে ওঠে মুস্কানের কথায়। রুই ভুরু কুচকে মুস্কানের দিকে তাকে বলে, তাই নাকি? তোমার আব্বু খুব হ্যান্ডসাম, তাই না? বলতে বলতে রুই মজা করে হাত তুললো, হালকা একটা মাইর দেবে। ঠিক তখনই মুহূর্তে দরজা খুলে ক্রিস আর আয়ন ঢুকে পড়লো। দৃশ্যটা চোখে পড়তে ক্রিস দৌড়ে এসে রুহির হাতটা ধরে বলে, কি হয়েছে বাটার বলে? আমার কুচুকুকে এটাকে মারছো কেন? রুহি, এই যে আপনার আদরে আরও বিক্রি যাচ্ছে, আপনি ওকে। কথাটা শেষ করার আগে রুহির মুখের রং বদলে গেল, চোখ দুটো ঝাপসা হয়ে গেল, মাথাটা হালকা দুলে উঠল। ক্রিস, এই একটা শব্দ রুহির শরীরটা ঢলে পড়লো। 1 সেকেন্ড দেরি করে নাকি, সে শক্ত করে রুহিকে ধরে ফেলল। রুহি, পরের মুহূর্তে সবাই আতঙ্কে ছুটল, রুহিকে কোলে তুলে নিল। হাত দুটো কাঁপছে, বুকের ভেতরটা হু হু করে উঠছে। বাটারফ্লাই, চোখ খোল প্লিজ, আমার দিকে তাকা। রুহি নিথর, কোনো সাড়া নেই। কিস কপালটা রুহির কপালে ঠেকে দেয়। এভাবে আমাকে ভয় দেখো না, আমি পারবো না, একদম পারবো না। মুস্কান ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে রুহির পা জড়িত। আম্মু কি হলো? আম্মু কথা বলো না কেন? ক্রিসের চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, কিচ্ছু হবে না শোনা, আম্মু ঠিক হয়ে যাবে। আয়ন ফোনে ডাক্তারকে কল লাগাতে যাবে, তুমি ওকে ওপরের ঘরে নিয়ে যা, আমি ডাক্তার দেখছি এখনই। পুষ্প চোখ না খেয়ে পানি নিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি রুমে নিয়ে চলো। ক্রিস রুহিকে বুকের সাথে আঁকড়ে ধরে সিঁড়ি ভেঙে রুমে ওঠে। ক্রিস, তুমি আমাকে কথা দিয়েছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না, তাহলে এখন চোখ বন্ধ করে আছো কেন? ঘরে ঢুকে বিছানায় রুহি বিছানায় শুইয়ে দিল, কিন্তু হাত ছাড়ল না। রুহির ঠান্ডা হাত দুটো বুকে চেপে ধরে ফিসফিসে বলল, আমি কিছু ভুল করছি? তুমি রাগে আছো? চোখ খুলে আমি হাজারবার সরি বলব, শুধু চোখটা খুলো। বাটারফ্লাই প্লিজ, একবার চোখ খুলো। রুহি নিথর, কোনো সাড়া নেই। মুস্কান বিছানায় একপাশে দাঁড়িয়ে, আম্মু, আব্বু ঘুমিয়ে গেল, কেন উঠতে না? কি কাপড় না শোনা, আম্মু ঘুমায়নি, একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে। ঠিক তখনই দরজায় তাড়া হলো। আয়ান দৌড়ে ঢুকে উঠল, ডাক্তার এসে গেলে। পুষ্প সঙ্গে সঙ্গে দরজা খুলো। মাঝবয়সী একজন ডাক্তার আর নার্স ঢুকলো। ডাক্তার পরিস্থিতি বুঝে দ্রুত বললেন, কী হয়েছে? ক্রিস প্রায় ভাঙা বলে বললেন, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়, কথা বলছিল। তারপর ডাক্তার কিছু না শুনে সঙ্গে সঙ্গে চেক আপ করলো। নার্স প্রেশার মাপো, পালস চেক করো। ডাক্তার রুহের চোখের পাতায় পেলেন, কবজি ধরে কিছুক্ষণ চুপ করেন। ক্রিস নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছে, তার চোখ একবারও ডাক্তারের হাত থেকে সরছে না। কেমন আছো? ভয়ে ভরে গলায় ক্রিস জিজ্ঞাসা করলো। ডাক্তার শান্ত গলায়, চিন্তা করবেন না, পালস একটু দুর্বল, তবে স্থিতিশীল। তিনি গিয়ে বুক পরীক্ষা করলেন, তারপর জিজ্ঞাসা করলেন, এর আগেও কখনো এমন হয়েছে মাথা ঘোরা অজ্ঞান কিছু মনে? না না, মানে না, কখনো না। পুষ্প ধীরে ধীরে বলল, আপু খুব কাজ করে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। ডাক্তার মাথায় নাড়ল হালকা, তারপর হালকা এসে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, আপনার স্ত্রী আবারও মা হতে চলছে। ক্রিস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না, চোখ বড় বড় করে ডাক্তারকে জিজ্ঞেস, সত্যি বলছেন? আরেকবার বলুন না। ডাক্তার হাসলেন, হ্যাঁ একদম। কথার শুনে ক্রিস হঠাৎ আনন্দে চেয়েছিল, বাটারফ্লাই তুমি শুনছো, আমাদের আবার নতুন বেবি আসবে। ক্রিসের চিৎকারে রুহির কানে শোনা গেল। সে ধীরে ধীরে চোখ খুলে দুর্বল গেল, কি হয়েছে, এত চেঁচাচ্ছেন কেন? ক্রিস আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে আনন্দে পাগল হয়ে রুহিকে বিছানা থেকে কুলে তুলে ঘোরাতে লাগলো। আমরা আবারও বাবা মা হতে যাচ্ছি। পুষ্পা হেসে বলল, কংগ্রাচুলেশন রুহি আপু, তোমার নতুন বেবি আসছে। এতক্ষণ মুস্কান ধীরে ধীরে সবটা বুঝতে পারলো, চোখ বড় বড় করে তাকে উত্তেজিত গলা বলল, সত্যি বলো তো পুষ্প চাচি, আমার ভাই আসতে? আয়ান হেসে মাথা নাড়ল, হ্যাঁ গো মুসু, তোমার ভাই খুব তাড়াতাড়ি আসবে। রুহি সবার কথা শুনে হতবাক, সে ধীরে ধীরে কিসের দিকে তাকালো। কি চুপ করে তাকিয়েছে তার দিকে, চোখে পানি আর মুখ ভরা হাসি। ডাক্তার উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে মিস্টার খান, মিষ্টি নিয়ে চেক আপ করাতে আসবেন, আমি এখন যাচ্ছি। এই বলে নার্সকে নিয়ে বেরিয়ে যায়। পুষ্প মুস্কানকে কোলে দিল, বলে, চলো আমরা মিষ্টি আনতে চাই। বলতে বলতে আয়নের দিকে ইশারা করলো। আয়ন বুঝে ইশারা বুঝে আয়ান হেসে ক্রিসের কাঁধে হাত রেখে বলল, কংগ্রাচুলেশন বড়ো, আমার মিষ্টি আনতে যাচ্ছে, ততক্ষণ তুই একটু রোমাঞ্চ চালিয়ে যেতে পারিস। ঘরে শুধু হাসি, আনন্দ আর ভালোবাসা আবহ। রুহি ক্রিসকে একে অপরের দিকে তাকিয়ে রইল। নতুন জীবনের খবরটা তাদের দুজনকে নিঃশব্দে কাঁপিয়ে তুলল। ক্রিস রুহিকে কোলে নিয়ে ধীরে ধীরে কাছে টেনে নিল। রুহির নিঃশ্বাস এখনও দুর্বল, চোখে বিস্ময় আর লাজে ছায়া। ক্রিস বুকের দুঃখনে রুহি স্পষ্ট অনুভব করছে
কেশ খুব আস্তে রুহির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, তুমি জানো আজ তুমি কতটা খুশি? রুহি লজ্জায় চোখ নামে বলে, কী করছেন? দরজা খোলা। ক্রিস হালকা হেসে কপালে চুমু দিয়ে বলল, আই ওয়ান্ট টু কিস রাইট নাও। রুহি কিছু বলার আগে ক্রিস ধীরে ধীরে এগিয়ে এলো। তার কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর, শুধু ভালোবাসা। রুহি চোখ বন্ধ হলো। সেই চুমুতে ছিল ভয় কাটিয়ে ওঠার সাহস, ছিল নতুন জীবনের আনন্দ, ছিল নিশ্চয় প্রতিশ্রুতি। ক্রিস কপাল থেকে ফিসফিস করে বলে ওঠে, বাটারফ্লাই ম্যাট ফর ইউ। রুহি ধীরে ধীরে হেসে মাথা কাঁধে রেখে, ম্যাট ফর ইউ টু। ঘরের ভিতরে তখন শব্দ নেই, শুধু দুজনের নিঃশ্বাস আর নতুন জীবনের সুখ। রাত 1টার সময় পুরো শহর নিস্তব্ধ, চারপাশে শুধু গভীর নিঃশ্বাস। ঘুমের ভিতরে মৃদু অন্ধকারে পুষ্প হঠাৎ চোখ খুলে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে আয়ন গভীর ঘুমিয়ে আছে। তার বুকে ধীরে ধীরে ওঠানামা করছে, চুল এলোমেলো, মুখে অদ্ভুত এক শান্তি। পুষ্প অজান্তে হাত বাড়িয়ে দেয়, খুব যত্ন করে আয়নের চুলগুলো আরও এলোমেলো করতে। এক চিলতে হাসি ফিসফিস করে বলে, আজ রুহি আপুর কথা শুনে আমি কতটা খুশি হয়েছি। আপনি চান না আমাদের একটা বেবি হোক? একটু থেমে আবার বলে, সামনের মাসে তো আমরা নিজের বাড়ি যাব, তখন তো আমি একা হয়ে যাব। আপনি আমাকে একটা বেবি দিতে পারবেন না? কথাগুলো বলে পুষ্প একটা গভীর শ্বাস পেলে। এই কথাগুলো সে কখনো আয়নের সামনে বলতে পারত না, লজ্জায় লাল হয়ে যেত। কিন্তু মানুষটা ঘুমাচ্ছে ভেবে আর সব কথা বলে ফেলছে। পুষ্প মুখ ফুলিয়ে ধীরে ধীরে বিছানায় নামতে দেবে, ঠিক তখনই আয়ান হঠাৎ তার হাতটা টেনে নেয়। পুষ্প চমকে ওঠে। আয়ান চোখ খুলে শান্ত গলায় কিন্তু গভীর গেল বলে, বাচ্চা আনা মুখের কথা নয় সুন্দরী, তার জন্য অনেক কষ্ট করতে হয়। তুমি কি পারবে সেই কষ্ট সহ্য করতে? আয়নের কথা শুনে পুষ্প লজ্জায় লাল হয়ে যায়। তাড়াহুড়ো করে নিজেকে ছাড়াতে ছিল। হায় আল্লাহ, আপনি জেগেছিলেন? আমি তো ভাবলাম। কথা শেষ করার আগে আয়ন হঠাৎ পুষ্পকে বিছানায় ফেলে দেয়। পুষ্প কিছু বলার সুযোগ পায় না। আয়ন ঝুঁকে আলতো করে একটা নরম অপ্রত্যাশিত চুমু। পুষ্প চোখ বড় হয়ে যায়, নিঃশ্বাস থেমে যায়। আয়ন কপাল ঠেকিয়ে নিচু গলা বলে, এই কথাগুলো আর কখনো ঘুমের মধ্যে লুকিয়ে রাখবেন, আমার চোখে চোখ রেখে বলবে। পুষ্প কিছু বলতে পারে না, শুধু লাজে মুখ লুকিয়ে রাখে আয়নের বুকে। আয়ন নিচু গলা বলে, প্রক্রিয়াটা শুরু করি। পুষ্প চোখ বন্ধ করে ধীরে মাথা নেয়। এই ছোট্ট সম্মতির জন্য আয়ন এতক্ষণ অপেক্ষায় ছিল। সে আবার পুষ্পের এবার শুধু ছোঁয়া নেয়, ভালোবাসার তীব্রতার যে মুহূর্তটাকে গভীর করে তোলে। পুষ্প দুহাতে আয়নের গলা জড়িয়ে ধরে। আয়নের স্পর্শে পুষ্প শরীরটাই কেঁপে ওঠে। অনুভূতিগুলো অজান্তে থেকে অস্থির করে। আয়ন আরও কাছে টেনে নেয়, যত্নে ভালোবাসায়। পুষ্পের চোখে পানি। সে হাঁপাতে হাঁপাতে আয়নকে আঁকড়ে ধরে, যেন ভরসাটুকু হারিয়ে না যায়। আয়ন ধৈর্য নিয়ে ভালোবাসার শেষ সীমানা পৌঁছে। দুজনে ভেসে যায় ভালোবাসার সাগরে, যেখানে কোনো বাধা নেই, কোনো ভয় নেই, শুধু দুজন মানুষের নিঃশব্দ প্রতিশ্রুতি। সেই নিঃশব্দ রাতের ভালোবাসা আর ভরসার বাঁধনে তারা বুঝে নিয়েছিল একসাথে থাকা তাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যৎ আর অজানা পথে তাদের ভয় লাগছিল, কারণ তারা জানতো এই ভালোবাসা তাদের চিরন্তন ঠিকানা। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন দুটো মানুষ একে অপরের অসম্পূর্ণতাকে আপন করে নেয়। একসাথে হাঁটার প্রতিশ্রুতিতে সেই ভালোবাসা সম্পূর্ণ হয়ে ওঠে। সমাপ্ত। ম্যাট ফর ইউ শেষ পর্ব। পুরো গল্পটাই প্লে লিস্টে।